আজ বেশ ঠান্ডা পড়েছে, তাই না? আমার তো দিব্যি ঠান্ডা লাগছে। তবে শীতকালে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভূতের ভয়ে কাঁপার মজাই কিন্তু আলাদা। সেজন্যই আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা নতুন গল্প, ভূতের গল্প। আজকের গল্প রূপক চট্টরাজের লেখা, ঘটনাটা ধোঁয়াশার মতো। গল্প পাঠে আপনাদের সঙ্গে রয়েছে স্বরূপ এবং অর্পণ। আর হ্যাঁ, গল্পটা শোনার আগে মনে করে কিন্তু নিচের ওই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দেবেন, আর তারপর যে বেল আইকনটা আসবে ওটাও প্রেস করে দেবেন। কারণ একটা রটনা শুনেছিলাম বটে, তান্ত্রিক সংখ্যানন্দের মতে নিচের ওই সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করলে নাকি ভূতে ধরে না। এখন সিদ্ধান্ত আপনার, কি করবেন দেখুন। শুরু হচ্ছে আজকের গল্প, ঘটনাটা ধোঁয়াশার মতো। অনেকদিন পর মামলুদা গ্রামে ফিরেছে। তখন যাত্রা হচ্ছে শুনে মামলুদা খুব খুশি। যাত্রা বসেছে চড়কডাঙ্গার মাঠে। সেই যে কবে মামলুদা যাত্রা দেখেছে, এখন তার মনে নেই। হরিহর, মাধব, নরেশ, সমীরণ মিলে ঠিক করল যে ওরা মামলুদাকে নিয়ে আজ রাত্রে যাত্রা দেখতে যাবে। সেই মতো রাত্রের খাওয়া দাওয়া শেষ করে ওরা রওনা দিল যাত্রা দেখতে চড়কডাঙ্গার মাঠের দিকে। রাত্রি তখন 8টা। পাড়াগ্রামে রাত 8টা মানে বেশ রাত্রি। চারিদিকে ঘুরঘুরটি অন্ধকার। রাস্তার দুধারে ঝোপঝাড়ের থেকে শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। শহরে থেকে থেকে মামলুদার এমন এমন অভ্যেস হয়ে গেছে যে গ্রামের রাস্তায় চলতে বেশ কষ্ট হচ্ছে। তার ওপর এই অন্ধকারে হাঁটতে গিয়ে কেবলই হোঁচট খাচ্ছে। কিছুটা রাস্তা যাওয়ার পর মামলুদা সমীরণকে বলল, কিরে, জিতুকে ডাকলি না যে? ও এলে তো ভালোই হতো। সমীরণ বলল, সে কি মামলুদা, তুমি কিছুই জানো না? জিতু তো মাস 3 আগে মারা গেছে। আরে, আমি তো কোনো খবরই পাইনি। কি করে মারা গেল? অসুখ টসুখ করেছিল নাকি? সে এক মর্মান্তিক ঘটনা। ও বাসে করে নসিবপুর যাচ্ছিল। বাসটা হঠাৎ ব্রেক ফেল করে একটা মস্ত গাছের সাথে ধাক্কা মারে। বাসের অনেকেই আহত হয়েছিল, তবে জিতুর আঘাতটা ছিল খুব গুরুতর। 3 দিন ধরে জিতু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিল। অনেক চেষ্টা করেও হাসপাতালের ডাক্তারবাবুরা ওকে বাঁচাতে পারেনি। জিতু যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে তা স্বপ্নেও ভাবিনি। ব্যাপারটা মাধবও জানত না। মিলিটারিতে চাকরি করার সুবাদে দীর্ঘদিন গ্রামমুখ হয়নি ও। বেশ কিছুদিন ক্যাম্পে কাটানোর পর ছুটিতে গ্রামে এসেছে। ও তো জিতু মারা যাওয়ার খবরটা শুনে একেবারে থ হয়ে গেল। বলল, বলিস কি রে, জলজান্ত ছেলেটা এমন করে চলে গেল? নরেশ বলল, আমাদের তো গ্রামে থাকতে হয়। ও চলে যাওয়ার পর সে যে কি করে কাটাচ্ছি তা আমরাই জানি। 2 দিন পরে সকলেই চলে যাবি। মামলুদাও শহরে ফিরে যাবে। আমি, হরিহর আর সমীরণ যে তিমিরে ছিলাম সে তিমিরেই আছি। জিতু থাকলে তবু সময়টা হাসি ঠাট্টায় কেটে যেত। ও যা হাসাতে পারতো তা বলার নয়। এখন তো হাসি ঠাট্টা দূরের কথা, ওর মুখটা সবসময় চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। কথায় কথায় অনেকটা রাস্তা পেরিয়ে গেল। মামলুদা হঠাৎ বলে উঠল, দেখ, এই অন্ধকারে আমাদের সঙ্গে কুকুরটা আবার কোথা থেকে এলো? আমাদের পেছন পেছন কুকুরটা আসছিল না তো? নরেশ, হরিহর দুজনেই একসঙ্গে বলে উঠল, তাই তো, মামলুদা তো ঠিকই দেখেছে। সমীরণ টর্চ জেলে দেখে বলল, এটা কুকুর নয় মামলুদা, এটা একটা শিয়ালের বাচ্চা। মামলুদা ভয় এক লাফ মেরে মাধবের ঘাড়ে বলল, তোরা বাড়ি ফিরে চল, আমার যাত্রা দেখার শখ মিটে গেছে। এ জানলে আমি কখনো আসতাম না। মামলুদার হাত ছাড়িয়ে মাধব রাস্তার ধার থেকে একটা ইটের টুকরো তুলে নিয়ে ধাঁই করে অন্ধকারে ছুঁড়ে মারল। তখন ধপাস করে একটা শব্দ হলো বটে, কিন্তু শেয়ালটার মুখ দিয়ে কোনো আওয়াজ শুনতে পেলাম না। যেমন পেছন পেছন ওটা আসছিল ঠিক সেরকম আসতে থাকলো। মামলুদা বলল,
এটা বাচ্চা শেয়াল নয় রে, এটা নির্ঘাত শেয়াল ভূত। সকলে এ কথা শোনা মাত্র বলা বলি করতে লাগলো, মামলুদার নিশ্চয়ই ভূতের ভয় আছে। সমীরণ বলল, আচ্ছা মামলুদা, তুমি কি করে বললে এটা শেয়াল ভূত? দেখছি তো এটা শেয়ালের বাচ্চা, আর তুমি কি সব বলছো বলো তো? আরে হ্যাঁ, আমি ঠিক বলছি। তোরাই বল না, এটা প্রথম থেকে কি আমাদের পেছনে ছিল? যখন জিতুর কথা উঠল তখন থেকে পেছন ফিরে অন্ধকারে দেখলাম 4 পদের কি যেন একটা আমাদের পিছু নিয়েছে। আমার মনে হয় জিতুই বোধহয় ভূত হয়ে শেয়ালের রূপ ধরে আমাদের পিছু নিয়েছে। তোমার মুন্ডু মামলুদা, তুমি যে এত ভীতু সেটা জানতাম না। কি আশ্চর্য! কি আশ্চর্য! ভূতের ভয় আমার কেন, অনেকেরই তো আছে রে। বেশি বকবক করিস না, বুঝলি? বকবো না মানে? যাচ্ছি যাত্রা দেখতে আর তুমি জিতুকে নিয়ে পড়লে। একটা শেয়াল দেখে তুমি বলছো ওটা নাকি জিতুর প্রেতাত্মা। তুমি এমন ভাব করছো যেন এক্ষুনি তোমার ঘাড় মটকাবে। বারে, মানুষের পেছন পেছন কুকুর আসতে দেখেছি, কখনো শুনিনি শেয়াল আসছে। ওই তো মাধব একটা ইট ছুঁড়ে মারলো, কিন্তু পালানোর কথা দূরে থাক, ব্যাটা এক পা নড়লো না, ফের পিছু নিয়েছে। দেখ, এর থেকে তো তোরাই বুঝতে পারছিস ওটা শেয়াল নয়, নির্ঘাত নির্ঘাত ওটা শেয়াল ভূত। দেখলি না, জিতুর কথা ওঠার পরেই ব্যাটা আমাদের পিছু নিয়েছে, তারপরেও বলবি ওটা শেয়াল? সমীরণ একটু রেগে গিয়ে পেছন ঘুরে টর্চটা জ্বালিয়ে দেখল শেয়ালটা নেই। মামলুদা তখন সকলকে বলল, দেখলি তো এবার, ব্যাটা বুঝতে পেরেই কেটে পড়েছে। হরিহর বলল, তোমরা ওটাকে নিয়ে যা আরম্ভ করেছ, ওর না পালিয়ার উপায় কি বলো? কিছুক্ষণ জিতুর প্রসঙ্গ বাদ রেখে ওরা এগিয়ে চলল। চড়কডাঙ্গার মাঠের কাছাকাছি আসতেই সকলের নজরে এলো প্যান্ডেলের আলো। মামলুদা তো প্রাণ ফিরে পেল, বলল, যাত্রা দেখে কিন্তু এ পথে আর ফিরছি না। হরিহর চুপ থাকতে পারল না, মামলুদার মুখে এ কথা শোনা মাত্র বলে উঠল, আগে তো যাত্রা দেখা যাক, পরে ফেরার কথা পরে ভাবা যাবে। সমীরণ বলল, মামলুদা, তুমি তো এতক্ষণ খুব জিতু জিতু করছো, আর আমি যদি তোমায় জিতুকে দেখাতে পারি, মানে জিতু কেমন করে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তুমি কি করবে? এখন তো শেয়ালের বাচ্চা দেখেই ভয়ে মরছো, তখন তো অজ্ঞান হয়ে যাবে। মাধবের সাহসটা এমনিতে একটু বেশি। ও সমীরণকে বলল, মামলুদা না দেখতে চায় তো দেখবে না, আমি কিন্তু জিতু কি করে, কিভাবে হাওয়ার মধ্যে ঘুরে বেড়ায় আমি দেখব, তোকে দেখাতেই হবে। নরেশ বলল, ঠিক আছে, আমিও তোদের সঙ্গে থাকবো, তবে আমাদের কোনো ক্ষতি হবে না তো? হরিহর বলল, ক্ষতি আবার কি, ও তো কবেই মারা গিয়েছে, আমরা তো কি করে, কিভাবে চলাফেরা করে সেটাই দেখব, ওকে কেউ বিরক্ত না করলেই হলো। সমীরণ বলল, ঠিকই তো, জিতু জিতুর মতো থাকবে, আমরাও থাকবো আমাদের মতো। নে, এখন তো যাত্রা দেখি, কালকের কথা পরে ভাবা যাবে ক্ষণে। মামলুদা ভয় বলে উঠল, না না, ফেরার সময় আর জিতুর প্রসঙ্গ নয়, প্লিজ। তোরা কালকে যা করার করিস, এই অন্ধকারে আর বেশি কপচাসনি ভাই। বেশ তো, তবে কাল তোমরাই থাকো, তখনই দেখাবো তোমাদের। কিন্তু একটা কথা, আমার কিছু শর্ত আছে, আর সেটা তোমাদেরকে মানতেই হবে, নইলে কিন্তু সব চেষ্টা বিফলে যাবে। আচ্ছা, কি ঠিক কি কি শর্ত শুনি তো? আমি যখন তোমাদের দেখাবো জিতু চলাফেরা করছে, তখন কিন্তু কেউ কোনো চেঁচামেচি করবে না, কেউ টর্চের ফোকাস মারবে না, আর কিছু শর্ত আছে সেগুলো আমি কালকে জানাবো। তারপরে সকলে যাত্রার প্যান্ডেলে ঢুকল সে রাত্রের মতো। পরদিন মামলুদা, মাধব, হরিহর ও নরেশ সমীরণের কথা মতো রাত্রি ঠিক 10টায় সমীরণের বাড়িতে এসে হাজির হলো। সমীরণ ওদের নিয়ে গেল গোপাল দর্জির দোকানের সামনে। ওখান থেকে একটা প্রকাণ্ড বেল গাছ দেখা যায়, ওটা আছে মাত্র কয়েক হাত দূরেই। ওই বেলগাছের ডাল নুয়ে আছে রাস্তার ওপর। অবশ্য রাস্তাটা খুব বেশি চওড়া নয়, 10-12 ফুট হবে। রাস্তার ওপাশে জিতুদের বাড়ি। এখন ওই বাড়ির একতলায় ভাড়া এসেছে গোপাল দর্জি। পুজোর সময় গ্রামে জামা প্যান্ট তৈরির ব্যবসা বেশ ভালোই চলে।
রাত্রি 9টা সাড়ে 9টা পর্যন্ত গোপাল দর্জি সেলাই কাটিংয়ের কাজ করে। তারপর হাত মুখ গা ধুয়ে উনুন ধরিয়ে রান্না চাপায়। ও এখানে একাই থাকে। জিতু থাকতো ওই বাড়ির ওপরতলার ছাদের ঘরে। গোপাল দর্জির দালানে বসলে জিতুর ঘরের দরজাটা ও জিতুর ছাদটা বেশ পরিষ্কার দেখা যায়। সমীরনের ভয় ছিল মামলুদা ও মাধবকে নিয়ে, কারণ ও জানে হরিহর আর নরেশ গ্রামেই থাকে, ওরা ওর কথা মতো চলবে। কিন্তু মামলুদা যা ভীতু, যখন তখন হইচই শুরু করে দেবে হয়তো। আর মাধব এখন মিলিটারিতে চাকরি করে, ওর সাহস খুব। ও যে সাহস দেখিয়ে ওদের প্ল্যানটা ভেস্তে দেবে না তারও কোনো গ্যারেন্টি নেই। তবু সমীরন বারবার ওদের নিষেধ করে দিয়েছিল। রাত্রি 10টার অন্ধকার, পাশের লোকজনও দেখা যাচ্ছে না। বেলগাছের ডালগুলো নুয়ে পড়েছে জিতুর বাড়ির ছাদে। ফুরফুর করে হিমেল বাতাস বইছে, সঙ্গে একটু শীতের আমেজ। এমন সময় কোত্থেকে যে একটা কালো বেড়াল এক লাফে ওদের প্রায় কোলের কাছে এসে পড়ল। সকলে চমকে উঠল। মামলুদা তখন ভয় আধমরা। মামলুদা লাফিয়ে উঠে মাধবকে জড়িয়ে ধরল। মাধব ধাক্কাটা সামনে নিতেই মামলুদা বলল, চল বাড়ি চল, জিতুকে দেখার শখ মিটে গেছে। তোরা যে আমাকে এরকম বিচ্ছিরি অবস্থায় ফেলবি, এটা আমার ধারণা ছিল না। আমার কোথায় নিয়ে এলি ভাই? মাধব মামলুদাকে আশ্বস্ত করলো, বোঝালো এটা কালো বেড়াল ছাড়া আর কিছু নয়। মামলুদা ফের বলে উঠল, একবার শেয়াল একবার বেড়াল, আমি কি বাচ্চা ছেলে যে তোরা যা বলবি তাই বুঝবো? তারপর কোনো রকমে মামলুদাকে শান্ত করে বসানো হলো। 2-1 মিনিট পরে সাদা ধোঁয়ায় কুণ্ডলি পাকিয়ে ওই বেলের নুয়ে পড়া ডালটার ফাঁকে ফাঁকে ঢুকে ধোঁয়াশায় ঘিরে ফেলল। সব কিছু রাতের অন্ধকারে আবছা হয়ে গেল। এভাবে বেশ কিছুক্ষণ রইল, আর তারপর আস্তে আস্তে ধোঁয়াশার জট হালকা হলো। ঠিক তখনই দেখা গেল সাদা ধোঁয়ার মতো কিছুটা অংশ ডালপালাগুলোর থেকে ছাদের কার্নিশের ধার দিয়ে এগিয়ে চলল। অত রাত্রে আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু দেখা গেল ধোঁয়ার কুণ্ডলি আস্তে আস্তে সরে জিতুর ঘরের দরজার দিকে এগিয়ে গেল। সমীরন ফিসফিস করে বলল, ওই দেখ, জিতু যেন ধোঁয়াশার একটা রূপ নিয়ে ওই ঘরের দিকে ধেয়ে যাচ্ছে। সকলেই দেখল সেই দৃশ্য। ঠিক মনে হলো ধোঁয়াটা এগিয়ে যাচ্ছে জিতুর বন্ধ ঘরের দিকে। তবে ধোঁয়ার মধ্যে হাত পা দেখা গেল না, কেবল একটা মানুষ, খুব আবছা তার অবয়ব। সেটা ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে ক্রমে সরে যাচ্ছিল। তখনই হাত পা ছাড়া একটা দেহ ধোঁয়াটা সরে যেতে যেতে কোথায় যেন মিলিয়ে গেল। সমীরন আবার বলল, তোরা যদি সকলে কিছুক্ষণ অপেক্ষা করিস তবে আবার দেখতে পাবি। জিতু যেন তত্তর করে ঘর থেকে বেরিয়ে বেলগাছের ওই ডালপালায় এসে মিলিয়ে গেল। সকলে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল ওখানে। তারপর সমীরনের কথা মতো আগের মতো একটা ধোঁয়ার কুণ্ডলি জিতুর ছাদ থেকে সরে সরে এসে বেলগাছের ঝুলন্ত ডালপালায় মিলিয়ে গেল। মামলুদা খুব ভয় পেয়ে গেল। হরিহর নরেশ বলল, এবার বাড়ি ফিরে চল। মামলুদাও ওদের কথায় সম্মতি জানিয়ে উঠে পড়ল। সকলে যে যার বাড়ি ফিরে গেল সেই রাত্রে। কিন্তু মাধবের কাছে ব্যাপারটা কেমন যেন মনে হলো। তবে ও নিজের চোখেই দেখেছে বলে কিচ্ছু অবিশ্বাস করতে পারছে না। 2 দিন পরে মামলুদা ফিরে গেল শহরে। মাধবও ট্রেনে উঠে সারা রাস্তা ভাবতে ভাবতে চলল, ওটা কি সত্যি জিতুর ভূত, না গোপাল দর্জির রান্নার উনুনের ধোঁয়া? ওর কাছে কিন্তু গোটা ব্যাপারটাই একটা ধোঁয়াশা রয়ে গেল। কি
বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে আর শীতে কাঁপতে কাঁপতে একটু ভূতের ভয়ে কাঁপলেন তো, নাকি আপনাদের কাছেও ঘটনাটা কিছুটা ধোঁয়াশার মতো? সে যাই হোক, আজকে আপনাদের সঙ্গে গল্প পাঠে ছিল মামলুদা, নরেশ, মাধব এবং কথকের চরিত্রে স্বরূপ, সমীরণ এবং হরিহরের চরিত্রে অর্পণ, আর গল্পের সূত্রধর আমি শঙ্খ। গল্পটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। জানাতে চলে আসুন আমাদের ফেসবুক পেজে, আর ইউটিউবে তো কমেন্ট করতেই পারেন। আর হ্যাঁ, অবশ্যই মনে করে যাবার আগে ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে যাবেন, যাতে আমাদের পরের গল্পগুলো আপনারা শুনতে পারেন সববার আগে। তাহলে চলুন, আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থাকবেন।